হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে ক্লাস 7-এর আগে কতগুলো অধ্যায় পড়িয়ে দিয়েছি, 4টা অধ্যায় পড়ানো হয়ে গেছে। তোমাদের আজকে পঞ্চম অধ্যায় নদীটা আলোচনা করছি। দেখে নাও নদী থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এবং নদীটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা ভালোভাবে শুনবে, অডিওটা শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো প্রথম থেকে শুরু করছি। নদী তোমাদের আছে, এই অধ্যায়টা শুরু হচ্ছে তোমাদের 47 পাতা থেকে। দেখো যে নদী কাকে বলে, নদী কাকে বলে না, নদী কাকে বলে। আর নদী হলো তোমাদের 48 পাতা। দেখো নদীর সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া আছে, যে নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। তাহলে নদী কাকে বলে না, নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে যায়, এটাই হলো নদী। এরপর জানবো উৎস কাকে বলে। নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাকে বলা হয় নদীর উৎস। মানে নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাই হলো নদীর উৎস। সাধারণত পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। কোথা থেকে না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি বা গঙ্গার সৃষ্টি হয়েছে। তারপর জানবো মোহনা। মোহনা কাকে বলে না, যেখানে গিয়ে নদী শেষ হয় বা যেখানে গিয়ে নদী মেশে বা মিলিত হয়, কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে, তাকে বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় নদীর মোহনা। মোহনা বলে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদী মিলিত হয়েছে, তাই গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। এরপর জানবো যে এরপর আমরা কি জানবো না, এরপর জানবো নীলনদ কোন মহাদেশে অবস্থিত। নীলনদ আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং নীলনদের দৈর্ঘ্য 6650 মিটার। তোমাদের দেখো বক্সের মধ্যে আছে 48 পাতায়। তারপর আমাজন। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত না, আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এর দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। এরপর ইয়াংসি নদী। ইয়াংসি নদী হচ্ছে কোন মহাদেশে অবস্থিত না, এশিয়া মহাদেশে অবস্থিত, এবং ইয়াংসি নদীর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 4 নম্বর মিসিসিপি নদী। মিসিসিপি নদী কোন মহাদেশে অবস্থিত না, মিসিসিপি হচ্ছে উত্তর আমেরিকা, এবং এর দৈর্ঘ্য কত না 3730 কিলোমিটার। আর 5 নম্বর আছে মিসৌরি। মিসৌরি নদী কোন মহাদেশে অবস্থিত না, উত্তর আমেরিকা, এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে 3770 কিলোমিটার। আর 6 নম্বর হচ্ছে মারে ডার্লিং। মারে ডার্লিং নদীর কোন মহাদেশে অবস্থিত না, ওসিয়ানিয়া, এটা হচ্ছে 3375 মিটার। আর 7 নম্বর হচ্ছে ভলগা। ভলগা নদী কোন মহাদেশে অবস্থিত না, ইউরোপ মহাদেশে, আর এর দৈর্ঘ্যটা কত না 3530 মিটার। তোমরা এই 48 পাতার যে বক্সটা আছে ওটা তোমরা ভালোভাবে একটু পড়বে। আর যারা ক্লাস 7 বাদ দিয়েও যারা তোমরা কম্পিটিটিভ চাকরির পরীক্ষা দিবে, তারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আর যারা এসএলএসটি পরীক্ষা দেবে বা পিটি পরীক্ষা দিবে স্কুল টিচারের জন্য, যে প্রথম ধাপ, সেখানে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা ভালোভাবে এটা পড়বে। এরপর দেখো 49 পাতা। 49 পাতা দেখো, তোমরা বইটা ফলো করো। কি আছে না, ধারণ অববাহিকা কাকে বলে জানবো না। ধারণ অববাহিকা হলো যে পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় বড় নদী তৈরি হয়। কি বলেছে না, পর্বতের যে বরফ গলা জল সে বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বড় বড় নদী তৈরি হয়, এবং এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি হয়, সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। আরেকবার বলছি, ভালো করে শুনো, যে পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বড় বড় যখন নদী তৈরি করে, এবং সেই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি হয়, সেই অঞ্চলটাকেই ওই নদীটির ধারণ অববাহিকা বলে। এটা কিন্তু ভালোভাবে তোমরা একবার পড়বে। এরপর জানবো জল বিভাজিকা কাকে বলে। জল বিভাজিকা জিনিসটা কি না, আমরা জানি যে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, উঁচু পাহাড় এলাকায় যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। আমরা জানি যখন উঁচু পার্বত্য অঞ্চলে যখন বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টির জলটা ভূমির ডাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে। কি না, কোনো পাহাড়ের চূড়ার অংশটা, কোনো যে পাহাড় সেই চূড়ার যে অংশটা, সেটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে, মানে বিভিন্ন দিকে ভাগ করে দেয় বা বিভাজন করে, একেই বলা হয় জল বিভাজিকা।
আর জল বিভাজিকা বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। এটা কিন্তু মনে রাখবে কি না, জল বিভাজিকার যে বিভিন্ন দিকে যে বয়ে যাওয়া জল, সেটা কিন্তু একাধিক ছোট ছোট জলধারার মধ্য দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে একটা কিন্তু মূল নদী তৈরি হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর উপনদী। উপনদী চ্যাপ্টারটা, উপনদী বিষয়টা তোমাদের 50 পাতে ভালো করে দেওয়া আছে। তোমরা দেখো 50 পাতে তোমরা উল্টা দেখবে তোমাদের উপনদীটা ভালো করে দেওয়া আছে, ওখানে আমি বলছি। এটা বইটা ফলো করো আমার সঙ্গে। কি বলেছে না, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, কি ভালো করে শুনবে, নদীটা উৎস থেকে যেখানে নদীটা সৃষ্টি হচ্ছে সেখান থেকে সৃষ্টি হয়ে যখন নদীটা অন্য কোনো নদী, মানে সেই নদীটা বাদ দিয়ে যদি অন্য কোনো একটা নদীতে যদি মিলিত হয়, এসে গিয়ে মেশে, তখন সেই নদীটাই হচ্ছে উপনদী। যেমন যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলি হচ্ছে গঙ্গার উপনদী। এগুলো হচ্ছে গঙ্গার উপনদী। কি কি না, যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি এবং গণ্ডক। এরপর জানবো শাখা নদী জিনিসটা কি। শাখা নদী, শাখা নদী জিনিসটা কি না, মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে, কি বলছে না, মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো, যেমন আমরা জানি যে গাছের যেমন একটা মূল যেটা গাছ যেমন শাখা প্রশাখা থাকে, ঠিক সেরকমই নদীও মূল নদীটা যেমন যখন বয়ে যায় তখন যদি বিভিন্ন শাখায় গিয়ে ভাগ হয়ে যায় বা বিভিন্ন শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে আবার মেশে, তখন তাকে বলা হয় শাখা নদী। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। কি না, ভাগীরথী, হুগলি হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। এরপর কি জানবো না, নদী উপত্যকাকে বলে। নদী উপত্যকা জিনিসটা কি না, নদীর উপত্যকাটা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত যেই খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। কি বলছে না, নদীটা উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদীটা প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর উপত্যকা। এরপর কি জানবো না, নদীর অববাহিকা কাকে বলে। তোমরা ভালোভাবে শুনবে, এটা তোমরা একবার শুনলে আশা করি উপকৃত হবে। নদীর অববাহিকা কাকে বলে না, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কি বলছে না, নদী তার উপনদী ও শাখা নদী, ভালো করে শুনবে, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা যে অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যায়, সেই বিস্তীর্ণ ভূমিভাগটাকেই বলা হয় নদী অববাহিকা। যেমন আমাজন নদী অববাহিকা পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর সব থেকে বড় নদী অববাহিকা। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। কি তোমাদের হয়তো পরীক্ষা আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি, উত্তর হবে আমাজন। মনে রাখবে এটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর জানবো দোয়াব কাকে বলে। দোয়াবটা হচ্ছে একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে, কি না, একই নদী অববাহিকার পাশাপাশি যে প্রবাহিত হচ্ছে দুটো নদী, যেটার মাঝে যে অংশটা বা মধ্যবর্তী যে অংশটা, সেটাই হচ্ছে দোয়াব। আর পার্সি শব্দ দোয়াব, দো দুই, আব হচ্ছে জল। দো মানে দুই আর আব মানে জল, মানে দুটো নদীর মাঝের যে মধ্যবর্তী অংশটা সেটাকেই বলা হয় দোয়াব। ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। কি না, ভারতের গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অংশে, ভারতের গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর কিন্তু গড়ে উঠেছে। এরপর জানবো অন্তর্বাহিনী নদী কাকে বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। অন্তর্বাহিনী নদীটা কি না, ইন্ডিয়ান রিভার, এটা হচ্ছে ইনল্যান্ড রিভার, মানে কি, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মেশে, তাকেই বলা হয় অন্তর্বাহিনী নদী। আরেকবার বলছি ভালো করে, যে নদী যে দেশের মধ্য দিয়ে, যে নদী কোনো দেশেই উৎপন্ন হয়ে আবার সেই দেশেই কোনো হ্রদ বা জলাশয়ে মিশে, এটা হচ্ছে অন্তর্বাহিনী। মানে সেই দেশে উৎপন্ন হবে আবার সেই দেশেই কোনো হ্রদ বা জলাশয়ে মিলিত হবে, এটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। যেমন ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। কি কি না, ভারতে মানে আমরা বাস করি ভারত, ভারতের লুনি এবং রাশিয়ার আমুদরিয়া। এরপর জানবো আন্তর্জাতিক নদী কাকে বলে বা ইন্টারন্যাশনাল রিভার, ইংরেজিতে ইন্টারন্যাশনাল রিভার কাকে বলে না, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলে আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব প্রভৃতি আন্তর্জাতিক নদী। ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, একবার শোনো। ধরো কোনো একটা নদী আমাদের ভারতে সৃষ্টি হয়েছে, সেই নদীটা আমাদের ভারতে কোথাও না মিলিত হয়ে আবার ভারতের বাদ দিয়ে অন্য কোনো রাজ্যে, অন্য কোনো দেশে গেছে, অন্য কোনো দেশে গিয়ে সেই দেশে হয়তো কোনো জায়গায় মিলিত হয়েছে, সেটাই হচ্ছে আন্তর্জাতিক নদী। মনে করবে, যেটা একাধিক দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপীয় রাইন, দানিউব প্রভৃতি। এরপর তোমরা উল্টাও 51 পাতায়, 51 পাতায় কি আছে না, যে নিত্যবহ নদী কাকে বলে।
তোমরা জানো নিত্য মানে কথার মধ্যেই লুকিয়ে আছে, নিত্য মানে প্রতিনিয়ত বা প্রতিদিন যেটা বয়ে চলে। অর্থাৎ সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। অর্থাৎ আমরা জানি যে বরফ গলা জলে যেসব নদীগুলো পুষ্ট হয় সেই নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে, তাই বলা হয় নিত্যবহ নদী। নিত্য মানে প্রতিদিন থাকে, নিত্য মানে প্রতিদিন, অর্থাৎ সারা বছর জল থাকে যে নদীগুলোতে, সেগুলো হচ্ছে নিত্যবহ নদী। আর নিত্যবহ নদীগুলো সাধারণত বরফ গলা জলেই পুষ্ট হয় আমরা জানি। এরপর জানবো নিত্যবহ নদীর একটা উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে, তাই এটা বরফ গলা জলে পুষ্ট, সে কারণেই গঙ্গা নদীতে সারা বছর জল থাকে, তাই গঙ্গা হবে নিত্যবহ নদী। এরপর জানবো অনিত্যবহ নদী কাকে বলে। অনিত্যবহ নদীটা কি না, মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলো জলের উৎস সাধারণত বৃষ্টির জল, এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া আর অন্য কোনো সময় নদীতে জল থাকে না। অর্থাৎ কি জানতে পারলাম না, যে নদীগুলো বর্ষার জলে বৃষ্টির জল দ্বারা পুষ্ট, অর্থাৎ বর্ষাকাল ছাড়া আর অন্য কোথাও কোনো সময় জল থাকে না সে নদীগুলোতে, সেগুলো হচ্ছে অনিত্যবহ নদী। অনিত্যবহ মানে আর অন্য কোনো সময় জল পাওয়া যাবে না সে নদীগুলোতে, সেগুলো হচ্ছে অনিত্যবহ নদী। যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী, এটা একটা অনিত্যবহ নদীর উদাহরণ। এরপর কি জানবো, এরপর তোমরা উল্টাও যে আর এখানে কিছু নেই, এরপর 52 পেজে আছে নদীর 3টা কাজ আমরা জানি কি কি না, ক্ষয়, বহন এবং সঞ্চয়। আরেকবার শুনো ভালো করে, নদীর 3টে কাজ কি কি না, ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এরপর আমরা জানবো যে ক্ষয় কাজটা কি। ক্ষয় কাজ জিনিসটা কি আমাদের মাথার মধ্যে আসতেই পারে যে ক্ষয় কাজটা কি, সেটা জেনে নাও। ক্ষয়কাজ হচ্ছে নদীও মূলত বয়ে যাওয়া জলধারা, নদীও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি এবং ছোট বড় নুড়ি, এমনকি বড় নুড়িও সবই চূর্ণ করে এগিয়ে চলে, এটাই হচ্ছে ক্ষয়কাজ। নদীর হচ্ছে ক্ষয়কাজ কি আরেকবার ভালো করে শুনো, যে নদী মূলত বয়ে যাওয়া একটা জলধারা, আমরা জানি প্রবাহমান একটা জলধারা। নদী হচ্ছে তার যে জলস্রোত, নদীর যখন প্রবল জলস্রোত বয় তখন সে জলস্রোতের ধাক্কায় নদীর যে নুড়ি, কাঁকর, বালি এবং বড় বড় শিলাখণ্ড নদী তার জলধারা বা জলস্রোতের বা জলোচ্ছ্বাসের গতিতে চূর্ণ বিচূর্ণ করে নদীর সামনের দিকে এগিয়ে যায়, এটাই হচ্ছে নদীর ক্ষয় কাজ, এটাই প্রধান কাজ। এরপর জানবো বহন কাজ। মানে বহন কাজ, বহনের মধ্যেই লুকিয়ে আছে কি জিনিসটা, দেখো বললেই বুঝতে পারবে। বহন কাজ কি না, এইসব নুড়ি, কাঁকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে যায়। মানে নদীটা উঁচু থেকে নিচের দিকে যায়, আমরা জানি জল যদি আমরা কোনো জায়গায় ফেলি জলটা তো নিচের দিকেই গড়িয়ে যায়, আমরা তো জানি জল কি কখনো নিচ থেকে উপরের দিকে গড়ায়, কোনো দিন গড়ায় না, জলটা উপর থেকে নিচের দিকে যায়, ঠিক সেরকমই নদীও, কারণ নদী তো জল থেকেই সৃষ্টি। কারণ তাহলে কি বুঝতে পারছি যে বহন কাজটা কি না, এইসব নুড়ি, কাঁকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে যায়, এটাই হচ্ছে বহন কাজ, এটাই নদীর বহন কাজ। এরপর জানবো সঞ্চয় কাজটা কি। সঞ্চয় কথার মাঝেই লুকিয়ে আছে, যেমন সঞ্চয় কাজটা কি, ঠিক তাহলে কি সঞ্চয় কাজটা কি না, আবার কোথাও স্রোত কমে গেলে, নদীর স্রোতটা যখন ধীরে ধীরে ক্ষয়, বহন, তারপর লাস্টে যখন স্রোত, সঞ্চয় কাজ যখন নদীর স্রোতটা অনেকটা কমে যায়, যখন একবারেই কমে যায়, ঠিক সেই সময় এই সব পদার্থগুলো নদীর দুই পাশে বা খাতের মতো জমা হতে থাকে। যখন নদীর স্রোতটা কমে যায় তখন তো নদী আর কোনো কিছু বয়ে নিতে পারে না, নদীর যে নুড়ি, কাঁকর, বালি এগুলো সব দুধারে নদীর দুই তীরে বা দুই পাশে জমা হয়ে যায় খাতের মতো, এটাই হচ্ছে সঞ্চয় কাজ। কি না, নদীর দুই পাশে যেগুলো নুড়ি, কাঁকর, বালি যেগুলো সঞ্চিত থেকে যায় সেগুলো হচ্ছে সঞ্চয় কাজ। এরপর কি জানবো যে নদী এই 3 প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির উপর। এই 3 কাজ কী করে নদীর শক্তির উপর আমরা জানি, ক্ষয় কাজের সময় নদীর প্রবল শক্তি থাকে, আর বহনের সময় একটু কম, আর সঞ্চয়ের সময় আরোই কমে যায়। নদীর জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি নদীর শক্তি পায়। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি ক্ষয় আর বহন করে, আমরা জানি নদীর যদি গতিবেগটা বেশি বেড়ে যায় তার নদী ক্ষয় আর বহন কাজটা বেশি করবে, আর শক্তি যখন কমে যায় তখন সঞ্চয় করবে, স্বাভাবিক ব্যাপার তো। এরপর জেনে নাও যে এরপর আছে কি না, এরপর তোমরা আসো যে এটা কত পাতায়, 53 পাতায়। 53 পাতায় কী রয়েছে, নদীর উচ্চ প্রবাহ আর নদীর মধ্য প্রবাহ, এটা তেমন কিছু নেই। এরপর তোমরা উল্টিয়ে দাও যে 54 পাতায়। 54 পাতাটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখো আমি বলছি যে উচ্চ প্রবাহ জিনিসটা কি বা কাকে বলে। উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। আমরা জানি ভারতের গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে উচ্চ প্রবাহটা কোথা থেকে না, গঙ্গার গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে নদীর উচ্চ প্রবাহ, এটা হচ্ছে গঙ্গা নদীর উচ্চ প্রবাহ।
আর কি না পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু যে নিচু ভাব বা বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে। এর ফলে এই প্রবাহে নদীর প্রধান ক্ষয়কাজ হয়। আর কি না এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় যে পাথর সেগুলো ভেঙে টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে নদী এগিয়ে চলে বা দ্রুত গতিতে এগিয়ে চলে, এটা হচ্ছে উচ্চ প্রবাহ। আর কি না এই প্রবল স্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় টুকরো ভেঙে চলে। আর কি না নদীর স্রোতের সঙ্গে এই সব ছোট বড় যে পাথরগুলো সে নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে এবং উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা অনেক কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়াও হয় না। এই সরু ও গভীর উপত্যকা ইংরেজিতে আয় বা ভি অক্ষরের মতো হয়। কীরকম না ইংরেজিতে বড় হাতের আয় বা ভি অক্ষরের মতো, এগুলো হচ্ছে সব ক্যাপিটাল আই বা ভি অক্ষরের মতো হয়, দেখতে হয়, তাই একে গিরিখাত বলে। গিরিখাত ইংরেজি হচ্ছে জর্জি বলে একে। যেমন হচ্ছে পেরুর এল ক্যানন দ্য কলকা, যেমন পেরুর এল ক্যানন দ্য কলকা, এটা হচ্ছে একটা গিরিখাতের উদাহরণ। আর ক্যানিয়ন কাকে বলে না বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে, কি বৃষ্টিহীন মানে কি না যেখানে বৃষ্টি একদমই হয় না, বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, কি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এটা হচ্ছে একটা ক্যানিয়নের উদাহরণ। এবারে কি জানবো না জলপ্রপাত জিনিসটা কি বা জলপ্রপাত কাকে বলে। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী তার শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি করে বা ওয়াটারফল। জলপ্রপাতের ইংরেজি নাম হচ্ছে ওয়াটারফল এবং একেই বলে জলপ্রপাত। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত একটা উদাহরণ। এর দৈর্ঘ্যটা কত না 260 মিটার আমরা জানি। তাহলে জলপ্রপাতটা কি জানলাম না নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদীর যে নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত আর নরম পাথরের মধ্যে যে ধাপের সৃষ্টি হয় এবং শক্ত পাথরের উপর নিচে ঝাঁপিয়ে পড়ে, একেই বলে জলপ্রপাত বা ওয়াটারফল। এরপর তো আমরা উল্টো 55 পাতা 55 55 পাতায় কী আছে না মধ্যপ্রবাহ কাকে বলে। পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ। কারণ আমরা জানি যে পার্বত্য অঞ্চল নদীর হচ্ছে উচ্চ প্রবাহ, আর সমভূমি অঞ্চলে বা মালভূমি অঞ্চল নদীর হচ্ছে মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহ হচ্ছে আমরা জানি যে হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ। আর মধ্যপ্রবাহে ভূমির ডাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায়, তাই নদী প্রধানত বহন ও সঞ্চয় কাজ করে এই সময়। আর কি জানবো না এ সময় নদী নিচের দিকে ক্ষয় করা প্রায় বন্ধ করে দেয়, ফলে উপত্যকার গভীরতাও কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীর জলের পরিমাণ বাড়ে এবং নদীর দুপাশে বেশি ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা চওড়া হয়। এই সময় নদীর দুই দিকে বেশি ক্ষয় করে, তারপরে নদীর যে সংকীর্ণ অংশটা সেটা নদীটা আরও চওড়া হয়, তারপরে নদী চওড়া আরও হয় এই জায়গাটাই, মানে মধ্যপ্রবাহে নদী বেশি চওড়া হয়। এরপর কি জানবো যে মিয়েন্ডার আর বদ্বীপ জিনিসটা কি। মিয়েন্ডার এবং বদ্বীপ, ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, একেই হচ্ছে মিয়েন্ডার বলা হয়। এই আঁকাবাঁকা পথটাই হচ্ছে মিয়েন্ডার। নদী বহন ক্ষমতাও কমে যায়, বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকর নদীর মধ্যে বা দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথটা আটকে দেয় এবং নদী চওড়া হয়ে পড়ে সেই সময়, কখনো বা নদীর দ্বীপও তৈরি হয় সেই জায়গায়। ভালো করে শুনবে এটা কি বলছি না মেন্ডারের পরে নদীর যে বহন ক্ষমতাটা অনেকটা কমে যায়, নদীর বহন ক্ষমতাটা, ফলে নদীর যে বয়ে আনছে যে জিনিসগুলো বালি, পলি, নুড়ি, কাঁকর সেগুলা নদীর দুধারে সঞ্চিত করে ফেলে, ফলে জলপ্রবাহের যে পথটা আটকে যায়, দুধারে সঞ্চয় করে, ফলে নদীটা বইতে পারে না, জলপ্রবাহের পথটা আটকে যায়, ফলে নদীটা আরও নদীর যে জলটা সেটা প্রসারিত হয়, তারপর নদী আরও চওড়া হয়ে পড়ে এবং কখনো কখনো নদীর দ্বীপের সৃষ্টি হয় সেই জায়গায়। এরপর জানবো যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় টিকা আসে, তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু এটা আসবে, দেখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ জিনিসটা কি। কি না নদীর বাঁকের একদিকে খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে আর উল্টো দিকে ঢালু পাড়ের সঞ্চয় বেশি হয়। কি না নদীর বাঁকের একদিকে খাড়া পাড়ের দিকে আর অন্য জলস্রোত বেশি হয় আর উল্টো দিকে ঢালু পাড়ের সঞ্চয় বেশি হয়। একদিকে হচ্ছে জলস্রোত বেশি হয় আর একদিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদীর এক পাড় ভেঙে যায় আবার আরেক পাড় গড়ে ওঠে। যেদিকে ক্ষয় হয় সেদিকে পাড়গুলো ভেঙে যায় নদীর পাড়, আবার একদিকে সঞ্চয়ও হয়। ফলে কি বলছে
এর ফলে নদীর বাঁকের পরিমাণ বাড়ে, যে নদীর বাঁকের পরিমাণটা বাড়ে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এবং এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে, তাই অশ্ব খুরাকৃতি হ্রদ বলে। অশ্ব মানে ঘোড়া, মনে রাখবে, অশ্ব মানে ঘোড়া, আর খুরা মানে ঘোড়ার যে খুর, অশ্ব খুরাকৃতি হ্রদ বলা হয়। এই জন্য কি না ঘোড়ার খুরের মতন একটা দেখতে লাগে বলে অশ্ব খুরাকৃতি হ্রদ বলা হয়। ভালো করে মনে রাখবে এটা। কীভাবে হয় না নদী যখন বাঁকের পরিমাণ বাড়ে বা নদীতে যখন জল বাড়ে তখন কখনো নদী একটা বাঁকের একটা অংশ নদীর যে মূল অংশটা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বা আলাদা হয়ে পড়ে। এটা হচ্ছে বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে যায়, এটাই হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মানে অশ্ব মানে ঘোড়া, তাই ঘোড়ার খুরের মতো দেখতে লাগে অনেকটা, তার জন্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। এরপর তোমরা উল্টা 56 পাতে, 56 পাতে কী আছে যে উৎসদের না তোমাদের রয়ে গেল 55 পাতে একটা জায়গায় দেখো যে পৃথিবীর মোট স্থলভাগে 60% স্থানে কম বেশি নদীর কাজ দেখা যায়। কারণ পৃথিবী মোট 60% স্থানে নদীর কাজ দেখা যায়। আর সব নদীতে উচ্চ, মধ্য এবং নিম্ন প্রবাহ, এই তিনটি প্রবাহ কিন্তু সব নদীতে দেখা যায় না। আমরা জানি সব নদীতে কিন্তু এই তিনটা কাজ কিন্তু দেখা যায় না, উচ্চ, মধ্য আর নিম্ন, এটা কিন্তু সব নদীতে দেখা যায় না। এরপর উল্টো 56 পাতায় যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথ আমরা জানি যে উচ্চ প্রবাহ কি হয় না নদী তীব্র গতিতে বয়ে চলে। উচ্চ প্রবাহে নদীটা তীব্র গতিতে প্রবল বেগে এগিয়ে চলে, প্রবলভাবে ক্ষয়ও করে। আর মধ্যপ্রবাহ কি না নদীতে জলের পরিমাণ বাড়ে, কিছুটা ক্ষয় এবং কিছুটা বহন হয়। আর নিম্ন প্রবাহ কি না নদীর গতি কমে যায়, নিম্ন প্রবাহে নদীর গতি অনেকটাই কমে যায় একদম, এবং কিছুটা বহন প্রধানত সঞ্চয় কাজ হয় এখানে। এরপর জানবো নদীর নিম্ন প্রবাহ। দুটো জেনে নিলাম আগের অধ্যায়ে, আগের পেজে কি জানলাম, উচ্চ প্রবাহ এবং নিম্ন প্রবাহ। এরপর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ জিনিসটা কি না উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের উপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, এটাই হচ্ছে মোহনা, এটাই হচ্ছে নিম্ন প্রবাহ। উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ঢাল, মৃদু মানে খুব ধীরে, মৃদু ভূমিঢালের উপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হলে একেই বলা হয় নিম্ন প্রবাহ। মুর্শিদাবাদের মিঠিপুরের পর বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। আর নিম্ন প্রবাহে নদীর মূল কাজটা কি না এই সময় নদীর গতি এবং শক্তি এতটাই কমে যায় যে ক্ষয়কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদী মূলত সঞ্চয় কাজটাই এ সময় করে। তাহলে কি জানলাম না নিম্ন প্রবাহে নদী মূলত সঞ্চয় কাজটাই করে। এরপর কি রয়েছে যে প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়। প্লাবনভূমি বা ফ্লড প্লেন কাকে বলে এটা কিভাবে জানবো না এই প্রবাহ মানে নিম্ন প্রবাহে উপনদী প্রায় থাকে না, উপনদী থাকেই না, বরং কিছু শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি, বাড়ি, কাঁকর জমে নদীর অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়। বর্ষার যে অগভীর যে জল সেটা দুকুল ছাপিয়ে একবারে বন্যা সৃষ্টি হয়। এবং নদীর দুধারে বিস্তীর্ণ যে জমি সেটা বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি হয়। এভাবেই প্লাবনভূমি সৃষ্টি হয়। চীনের হুয়াংগো নদীর নিম্নভূমিতে এরকম প্লাবনভূমি দেখা যায়। কোথায় না চীনের হুয়াংগো নদীর নিম্নভূমিতে এই ধরনের প্লাবনভূমি দেখা যায়। এরপর জানবো বদ্বীপ। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় না নদীর মোহনার কাছে নদী বহন করে আনা পলি, বালি, কাঁকর জমা করে চড়া সৃষ্টি করে বা চড়া সৃষ্টি হয়। মোহনা মানে নদী যেখানে গিয়ে মিলিত হচ্ছে, মানে যদি নদী যেখানে গিয়ে মানে কোনো সাগর বা মহাসাগর বা কোথাও গিয়ে মিলিত হচ্ছে সেটা হচ্ছে মোহনা। মানে সেই মোহনার কাছে এসে পলি, বালি, কাঁকর জমা হয়ে যে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়া দুদিক প্রায় প্রবাহিত হতে থাকে। তখন নদীর স্রোত ভাগ হয়ে চড়া দুদিক প্রভাবিত হতে থাকে। ফলে ইংরেজি ত্রিভুজের মতো, আমরা জানি তোমরা জ্যামিতি করেছো, ত্রিভুজ মানে তিন কোণা হয়, সেই ত্রিভুজের মতো দেখতে। বাংলায় মাত্রাহীন যে ব চিহ্ন, মানে মাত্রা থাকবে না, মাত্রাহীন যে ব চিহ্ন বা ত্রিভুজের মতো দেখতে, বা গ্রিক ডেল্টা অক্ষরের মতো, গ্রিক শব্দে ডেল্টা অক্ষরের মতো দেখতে, সেটাই হচ্ছে বদ্বীপ বা ডেল্টা সৃষ্টি হয়। বদ্বীপের ইংরেজি হচ্ছে ডেল্টা বা ডেল্টা সৃষ্টি হয়। উদাহরণ কি না গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। আর কি এখানে আছে যে সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীর পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে, অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, আজ আমাজনে কিন্তু কোনো বদ্বীপ নেই, আমাজনে কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয় না বা কোনো বদ্বীপ নেই।
এরপর তোমরা উল্টাও যে 59 পাতায়, বার করে সরাসরি না, তোমাদের 58 পাতায় একটা কী জিনিস রয়ে গেল, যে খাড়ি কীভাবে তৈরি হয় দেখে নাও। তোমরা দেখো ছোট্ট বক্সের মধ্যে আছে হলুদ কালারের। আর 57 পাতায় দেখো যে খাড়ি কী। কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির মোহনা বা খাড়ি তৈরি করে। কি বলছে না, কিছু নদীর যে মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতি বা মোহনা বা খাড়ি সৃষ্টি করে বা খাড়ি তৈরি হয়। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের প্রচুর নদীতে এরকম খাড়ি দেখা যায়। কোথায়? আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্যে সুন্দরবন অঞ্চলের সব প্রচুর নদীতে এরকম খাড়ি সৃষ্টি হয়েছে। এরপর দেখো 59 পাতায়, 59 পাতায় কী বলছে না, 59 পাতায় আছে যে কি বলেছে যে নদীমাতৃক এই দেশের নদীগুলো আসলে আমাদেরই জীবন কথা। নদী শুধু আমাদের ভূগোল, ইতিহাস, পুরাতত্ত্ব, ভূতত্ত্বের বিষয় নয়, রোজকার জীবনের সঙ্গে কিন্তু নানাভাবে জড়িয়ে আছে আমাদের নদী। নদী আমাদের কত রোজগারের মাধ্যম। নদীতে ব্যবসা বাণিজ্য হয়, নদীর জলে মানুষ চাষাবাদ করে, নদীর জল থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। এছাড়াও নদী থেকে মানুষ মাছ আরোহণ করে। এছাড়াও নদী থেকে মানুষ কত শিল্পে কাজে লাগে নদীর জল, আরও কত কাজে নদী কাজে লাগে আমাদের প্রতিদিনকার আমাদের জীবনে। এরপর জানবো যে আমাদের প্রাচীন যে সভ্যতাগুলো সেগুলো কিন্তু নদী তীরবর্তী অঞ্চলেই কিন্তু গড়ে উঠেছিল। যেমন কি বলেছে, মানুষের প্রাচীনতম সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদী তীরবর্তী অঞ্চলে। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, মনে রাখবে কিন্তু পরীক্ষায় আসবে। সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, এগুলো কিন্তু এখানে তোমাদের একটা আসবেই পরীক্ষায়। সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, মনে রাখবে নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা। বর্তমানকালে আমাদের গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্রের যে সুবিশাল সমভূমি, চীনের বলেছে চীনের ইয়াংসি কিয়াং, হোয়াংহ নদীর উপত্যকা, সবই কিন্তু পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। জনবহুল মানে কি না, প্রচুর পরিমাণে মানুষ সেই অঞ্চলে থাকে, তখন তাকে বলা হয় জনবহুল অঞ্চল। এইসব নদী শুধু সভ্যতার জন্মই দেয় না, তাকে লালন পালন করে বড় করে তোলে। আর কি জানবো যে এখানে দেখো তোমাদের একটা ছোট্ট বক্সের মধ্যে কি আছে, যে মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষ কিন্তু নদীকে স্বাভাবিক স্বচ্ছন্দকে নষ্ট করছে। নদীর যে গতি, নদীর যে স্বাভাবিক ছন্দ, সেটা কিন্তু মানুষ প্রতিনিয়ত নষ্ট করছে। কীভাবে না, কৃষি ব্যবস্থার যে প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি হচ্ছে, তার ফলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত কিন্তু আরও ভয়ানক বন্যারই কারণ হয়ে উঠেছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে গিয়ে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। নদীর জল থেকে মানুষ চাষাবাদ করছে, তারপর নদীর জল শুকিয়ে যাচ্ছে। আবার যেখানে বন্যা হচ্ছে, যেখানে সমতল ভূমিতে পলি যে যখন নদীতে যে জমা হচ্ছে, তখন নদী ভরাট হয়ে যাচ্ছে, তারপর নদী বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে দুদিক থেকেই নদী ক্রমশ ক্ষয় হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, নদীর কিন্তু স্বাভাবিক গতিটা হ্রাস পাচ্ছে। শহর শিল্পাঞ্চলের বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। কি না, শহরাঞ্চলে যে কলকারখানা আছে, বিষাক্ত যে জল, সেগুলো নদীর জলে গিয়ে মিশে নদীকে বিষাক্ত করে তুলছে, নদীর জলটা। এরপর তোমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল, আর নেই। তোমাদের পরবর্তী ব্লগে আমি শিলা ও মাটিটা আলোচনা করব। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল এবং নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা পুরনো, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, তোমরা কিন্তু অবশ্যই করবে। আর এভাবেই লাইক কমেন্ট করবে, এবং আমাকে খুব ভালো লাগছে তোমরা এত কমেন্ট লাইক করছো বলে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, এবং আমার অডিওটা 2-4 বার শুনবে, তোমরা শুনলেই বুঝতে পারবে বইয়ের সঙ্গে মিলিয়ে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।